Good evening. I am Jawad Islam, Program Officer, South Asia Center for Medical Physics and Cancer Research. SCMPCR এর পক্ষ থেকে সম্মানিত সবাইকে SCMPCR e-health awareness, the role of medical physicists in cancer treatment during this COVID-19 pandemic. অনুষ্ঠানে সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ হলো আলো ভুবন ট্রাস্ট এর একটি প্রজেক্ট। আলো ভুবন ট্রাস্ট একটি অলাভজনক দাতব্য এবং পেশাজীবী কল্যাণ সংস্থা, যা দক্ষ, শিক্ষিত মানব সম্পদ উন্নয়নে উচ্চতর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে অধ্যাপক ডক্টর গোলাম আবু জাকারিয়া সহ কয়েকজন মানব হিতৈষী ব্যক্তির প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। মূলত 2018 সালে আলো ভুবন ট্রাস্টের প্রতিষ্ঠাতা। SCMPCR যে মূলনীতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তা হলো কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হেলথ ফর পেশেন্ট বেনিফিট। আজকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করব সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গণ বিশ্ববিদ্যালয় মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হাসান মোহাম্মদ আজহারি ম্যাম। ধন্যবাদ। মোহাম্মদ জুবাইরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার SCMPCR। আমরা SCMPCR এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। এবং আপনারা জানেন হয়তো বা যে SCMPCR এই COVID-19 এর সাপেক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি, শুধুমাত্র ক্যান্সার বিষয়ক নয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছি। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি প্রধান এবং প্রথম কার্যক্রম হচ্ছে সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ নিয়ে, এবং এর মধ্যে আমরা অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং ক্যান্সারের এই ভয়াবহ অবস্থান সম্পর্কে আমাদের সবারই জানা, এবং যাদের পরিবারে আক্রান্ত হয়েছেন তারা আমাদের চেয়ে আরো ভালো জানেন ক্যান্সারের ভয়াবহ সব দিক। এবং বাংলাদেশে বিশ্বে কিছুদিন আগে একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে প্রতি 2 জনের ফ্যামিলিতে 2 জনের মতো ক্যান্সার রোগে আক্রান্ত হবে। এবং আমরা আজকে যে COVID-19 এটি যখন আমাদের অ্যাডভান্স স্টেজে চলে যাবে সেটাকে নিরাময় করা খুব কঠিন হয়ে যাবে। তো সেজন্যই আজকে আমাদের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে ক্যান্সার ট্রিটমেন্টে ডাক্তারদের পাশাপাশি অর্থাৎ অনকোলজিস্টদের পাশাপাশি মেডিকেল ফিজিসিস্টদের একটি বিশাল ভূমিকা রয়েছে। এবং আমাদের এখানে আমরা আজকে খুবই আনন্দিত, শুধু বাংলাদেশ নয়, নেপাল থেকে মিস্টার সুরেশ পাউডেল এবং আমাদের আরেকজন আসবেন ইন্ডিয়া থেকে। উনি হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য এখনো যোগ দিতে পারছেন না, আশা করি খুব শিগগিরই উনি খুব যোগ দিবেন আমাদের এখান থেকে। এবং সেই রকম তাদের নিয়ে আমরা এবং বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটি, যেহেতু আপনারা জানেন যে নতুন কর্মদক্ষতার মানুষ তৈরি করতে গেলে প্রতিটা দেশে একটি একটা সোসাইটি বা অর্গানাইজেশন রয়েছে। আমরা আনন্দিত যে আমাদের আজকে এখানে আমাদের বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান এখানে উপস্থিত রয়েছেন। এবং তাদের আমি ডেজিগনেশন আমি একটু অপেক্ষা করছি যদি আর কেউ এখানে যোগ দেন। এবং আমরা সবচেয়ে বেশি গর্বিত আমাদের এখানে রয়েছেন হচ্ছে বাংলাদেশে, তো বাংলাদেশের যে মেডিকেল ফিজিসিস্টদের প্রতিষ্ঠাতা, এবং শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে সাউথ এশিয়া রিজিয়নে উনি যেভাবে মেডিকেল ফিজিসিস্টের জন্য কর্ম চালিয়ে যাচ্ছেন এখনো, এবং সেই সাথে উনি ইউরোপে অবস্থান করেও আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে মেডিকেল ফিজিসিস্ট তৈরি এবং তাদেরকে দক্ষ হিসেবে জনবল হিসেবে প্রস্তুত করার জন্য উনি প্রায় 30 বছর কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে।
তিনি, তার নাম আপনারা সবাই জানেন, তবুও পরিচয় করে দিচ্ছি। প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া। উনি উনি একটি ট্রাস্টের মাধ্যমে এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স এন্ড ক্যান্সার রিসার্চ আর একটি প্রজেক্ট, এবং ট্রাস্টটির নাম হচ্ছে আলো ভুবন ট্রাস্ট, এবং তিনি তার ফাউন্ডার চেয়ারম্যান, এবং তিনি আগে ছিলেন ফরমার চেয়ারম্যান এবং চিফ মেডিকেল ফিজিসিস্ট, কুমারসবাগ হসপিটাল, ইউনিভার্সিটি অফ কোলোন, জার্মানি। আর আমি আমাদের যে সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি, বর্তমান আনোয়ারুল ইসলাম, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ফিজিক্স সার্টিফাইড কোয়ালিফাইড মেডিকেল ফিজিসিস্ট, এবং তিনি বর্তমানে কোঅর্ডিনেটর মেডিকেল ফিজিসিস্ট এবং আরসিও হিসাবে স্কয়ার অনকোলজি এবং রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, স্কয়ার হাসপাতালে কর্মরত রয়েছেন। আরো রয়েছেন আমাদের সাথে নেপাল থেকে সুরেশ পাউডেল, উনিও একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোয়ালিফাইড মেডিকেল ফিজিসিস্ট, বিপি কোরালা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল, চিটওয়ান, নেপালে কর্মরত রয়েছেন। এবং আরো রয়েছেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, উনি বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটির সেক্রেটারি, এবং তিনি হচ্ছেন সিনিয়র মেডিকেল ফিজিসিস্ট, ল্যাবেস্ট ক্যান্সার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশে কর্মরত রয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা আজকে আসলে কোভিড নিয়ে আলোচনা তো অবশ্যই রয়েছে, যে কোভিডের সময় আমরা আমাদের চলাচল থেকে নিজেদের লাইফস্টাইলও যেমন নিয়ন্ত্রণে এনেছি, ঠিক তেমনি প্রতিটা হাসপাতালেও ক্যান্সার চিকিৎসার একটি নিয়ম হয়েছে। ইভেন আমাদের এশিয়া ওশেনিয়া রিজিয়নের গাইডলাইনও রয়েছে যে কিভাবে রেডিওথেরাপি বা ডায়াগনস্টিকে আমরা কোভিড পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করব। তো এখানে আমাদের যেহেতু আমি বাংলা এবং ইংলিশ, কারণ যেহেতু একটা ফেসবুক এবং অনেকেই বিভিন্ন দেশ থেকে যোগদান করবেন, সেজন্য আমি মনে করি যে আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষায় বলবেন, এবং আমি সেভাবেই প্রশ্ন করব। বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা স্পিকার আছেন নেপাল অন্য দেশে, তাদেরকে আমরা ইংলিশেই প্রশ্ন করব, তাহলে আমার মনে হয় তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের ভিউয়ার্সরাও তাদের উত্তর শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তা আমি মনে করি আমি এখন একটু শুরু করব। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কে নিয়ে, যে আমরা জানি যে বাংলাদেশে স্কয়ার হাসপাতালে করোনা ইউনিট চলছে, এবং আমি আমার কাছে এবং বিভিন্ন জায়গা থেকে স্কয়ার হাসপাতালে কিন্তু বেশ ভালোভাবে করোনা ইউনিটের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং রোগী ওখানে সুস্থ হয়েছেন, এবং আমার জানা মতে আপনি একজন করোনা পেশেন্ট ছিলেন সেখানে। তো এই সময় অবস্থায় আপনারা ক্যান্সার রোগীদের যে সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এবং এই সেবার জন্য আপনাদের কি কোনো প্রোটোকল চেঞ্জ হয়েছে, বা আপনারা যখন ক্যান্সারের রোগী এসে তাদেরকে কি সাথে সাথে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন, নাকি বিভিন্ন হাসপাতালে যেমন বিভিন্ন জোনে ভাগ করেছে, ইয়েলো জোন, রেড জোন, তা আপনারা কিভাবে এটা চালাচ্ছেন, এটা যদি বলেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। ধন্যবাদ প্রফেসর ডক্টর আজারি ম্যাডাম ফর গিভিং আমাকে এই সাউথ এশিয়া সেন্টার অফ মেডিকেল ফিজিক্স কর্তৃক আয়োজিত সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে আপনি যেটা বললেন, প্রথমে তো আপনি একটু জোরে বলুন। প্রথমে যখন আমাদের হসপিটালে এটা শুরু হয়, ইনিশিয়ালি আমাদের এইটা একই ফ্লোরে এবং কম্বাইন্ডলি এগুলো কোভিড পেশেন্ট গুলো ট্রিট হচ্ছিল। পরে আমাদের হসপিটাল ম্যানেজ খুব ত্বরিত একটা ডিসিশন নেয়, এবং আমাদের যে পাশের বিল্ডিং, আমাদের দুটো মোট 3টা বিল্ডিং এর পাশের বিল্ডিংটা সম্পূর্ণ কোভিড পেশেন্টের জন্য আলাদা বরাদ্দ করে দেন, এবং খুব দ্রুতই সেখানে শুধু পেশেন্টকে নিয়ে আসা এবং ভর্তি সবকিছু আলাদা সেপারেট একটা বিল্ডিং এ করে দেয়। যে কারণে প্রথম দিকে একটু সব একটা একই সাথে হলেও পরবর্তীতে এটা আমাদের ক্রাইসিসটাকে ওভারকাম করতে সহযোগিতা করে। আর আমরা যেহেতু সবাই জানি যে ক্যান্সার পেশেন্ট গুলো অনেকটাই ইমিউনো কম্প্রোমাইজ হয়, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যান্সার পেশেন্টের জন্য আমরা এক্সট্রা পরবর্তী বিশেষ করে এখন কর্তৃক যে রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট চালানোর জন্য যেটা নতুন গাইডলাইন বের করছেন,
যেটা প্রফেসর হাসিনা আনু ম্যাম আমাদের সবাইকে ফরওয়ার্ড করেছিলেন। আমি এটা থ্রোলি এটা পড়ছি। পরে আমাদের যেসব স্টাফ আছেন, যেমন নার্সেস, মেডিকেল টেকনোলজিস্ট এবং ডক্টর, তাদেরকে এগুলো প্রিন্ট করে পাঠাই দিই এবং কিভাবে করতে হবে এটা মৌখিকভাবে বলেও দিই। বলে দেওয়ার পরে পরবর্তীতে পেশেন্ট কিভাবে ফ্লো করতে হবে, এই যেমন প্রত্যেক পেশেন্টকে আমরা যখন ডিপার্টমেন্টে আসে তখন টেম্পারেচার মাপার জন্য এক ধরনের সেন্সর নিয়ে আসা হয়, সেটা দিয়ে টেম্পারেচার ইনিশিয়ালি মেজার করা হয় এবং আমাদের সফটওয়্যারে সেটা রেকর্ড করা হয় যাতে সবাই সেটা দেখতে পারে। এবং পেশেন্টকে যাতে ওই একটা পেশেন্টের সাথে যাতে একজনই আসে এই জন্য আমরা সেভাবে ব্যবস্থা করি এবং পেশেন্ট শিডিউলটা এভাবে করি যেন একই সময়ে অনেকগুলো পেশেন্ট না আসে। তো এইগুলো করা হয়। তারপরে আমরা রেডিওথেরাপি মেশিনে বিশেষ করে রেডিওথেরাপি টেকনোলজি যারা প্রথমেই পেশেন্টের কন্ট্যাক্টে আসে তাদেরকে আপনাদের এরকমের গাইডলাইন হিসাবে ডাবল মাস্ক পরতে বলা হয়, তারপর ডাবল হ্যান্ড গ্লাভস পরতে বলার জন্য বলা হয় এবং সেটা এনশিওর করা হয়। এবং আমাদের হাসপাতালে পিপিএ যায়, পিপিএ দিয়ে সেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসাবে সেগুলো ব্যবহার করে। এবং পেশেন্ট যখন সেট করা হয় চেষ্টা করা হয় যেন সবচেয়ে কম মানে একজন যাতে সেট করে, এবং একজন সেট করার পর আমাদের স্পেশাল কাউচের উপর স্পেশাল টিস্যু রোল আছে, সেটা আমরা ইউজ করি যাতে একটা পেশেন্টের জন্য একবারই ব্যবহার করা হয়, তারপর সেটা ফেলে দেওয়া হয়। এবং তারপরে আমাদের হেক্সাসল বিভিন্ন সলিউশন আছে, অ্যালকোহল মিশ্রিত সলিউশন আছে, সেগুলো দিয়ে এগুলা পরিষ্কার করে পরবর্তী পেশেন্টকে এভাবে দেওয়া হয়। তারপরে আমি বললাম, ম্যাডাম বললেন এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে আমাদের ডিপার্টমেন্টে পরবর্তীতে করোনা সংক্রান্ত আর কোনো ঘটনা আসলে এই করা হয়নি। কিন্তু ম্যাডাম যেটা বললেন যে আমি নিজে একজন কোভিড আক্রান্ত, আসলে আমি বলেছিলাম যে আমাদের হাসপাতালে প্রথম দিকে যখন এটা শুরু হয় তখন এইগুলো মানে অনেকটাই এরকম প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে প্রোটেক্টিভ মেথড ছিল না, যে কারণে আমরা একই লিফট ইউজ করতাম হয়তো, অথবা ডাইনিং আমরা একসাথে খেতাম। সামহাউ সেটা আমি এক সময় ইনফেক্টেড হয়ে যাই, সেটা ইনিশিয়ালি প্রথম দিকে। তারপরে আমাদের একজন মেডিকেল টেকনোলজিস্টও প্রথম দিকে ইনিশিয়ালি এফেক্টেড হন, এবং আমার একজন কলিগ আছেন সেও প্রথম ইনিশিয়ালি এফেক্টেড হন, এবং আমি এটা নিয়ে হাসপাতালে ভর্তি থাকি কিছুদিন। তারপর যাই হোক, আমাদের ম্যাডাম যে বললেন যে আমাদের হসপিটালের এই কোভিড ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা সেটা অনেক সুন্দর, আসলে এটা অনেক সুন্দর। এবং আমি ওখান থেকে পার্সোনালি অ্যাডমিটেড হয়ে বেশ ভালো মানে সেবাও পেয়েছি। সেজন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদও জানাই যে এই সময় তারা একটা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আলাদা বিল্ডিং করে যাতে কোভিডটা পেশেন্ট যাতে সব জায়গায় একই সাথে সবাই ট্রিটমেন্ট না হয়, সেটার জন্য একটা ভালো মেজারমেন্ট নিয়েছিলেন। জি, ধন্যবাদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এর মধ্যে কিন্তু আমাদের কাছে আমরা পোস্টে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন রকম মন্তব্য আসছেন। বেশ অনেকেই বলছেন যে প্রোগ্রামটা ইংলিশে হলে ভালো হয়। বিশেষ করে আমাদের নেপালের সোসাইটির যে প্রেসিডেন্ট পিপি চৌরাশিয়া, তিনি লিখেছেন যে ইট উইল বি নাইস ইফ ইন ইংলিশ ফর আদার্স। ঠিক আছে, আমরা সবভাবে করছি। আর আমাদের সাথে মনে হয় যোগ দিয়েছেন সুরেশ দাস। আমি মনে হয় ওনাকে কিছুক্ষণের সময়ের জন্য দেখতে পেলাম, এখন উনি আছেন। জি, মিস্টার সুরেশ দাস, তিনি হচ্ছেন মেডিকেল ফিজিসিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া, ইন্ডিয়া। ওনাদের হাসপাতালের সাথেও আমাদের বাংলাদেশের এসএমপিসিআর এর একটি চুক্তি রয়েছে, যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা ওনাদের সাথে কাজ করেন। তো আমরা খুব আনন্দিত আপনাকে আজকে পেয়ে। আপনি যেহেতু কলকাতার, আপনিও তো বাংলায় অভ্যস্ত, তাই না? আশা করি আপনি বাংলায় করতে পারবেন। তো আমি কিছুটা বাংলা এবং ইংলিশ মিলিয়ে প্রোগ্রামটা করব, কারণ অনেক পার্টিসিপেন্ট যেহেতু ইংলিশে শুনতে চাচ্ছে। So I will ask you in English that you are very renowned physicist from Narayana Super Speciality Hospital, and we know everyone from Bangladesh and also from Nepal, Bhutan. Many cancer patients are used to take treatment, not only for cancer treatment, for other treatments go to India, especially in Kolkata. So what about this situation now that in Corona pandemic, are you getting patients from there? Because we know the international flights and everything is now not going on. So in that case, how you are receiving, how many patients are you receiving or attending at your hospital in cancer unit?
Are you hearing Mr. Suresh Das? Hello. Yeah, madam. Yeah, I am able to hear you. But have you Hello? heard my questions clearly? Yeah. Am I audible to you? Yes, now audible. So Am can I you please? audible to you? Yeah, sure, Mr. Yeah. Suresh Das. Yeah, would you please answer the question now? Yeah. Okay, thank you. Yeah, can you repeat, madam? Please. Okay, sure. আমি Can বাংলায় you আবার repeat the question? Yes, Yeah. I'm Huh? talking now in Bengali language, but please answer to English also, okay? Hmm. So Narayana সুপার মানে সুপার হাসপাতালে আমরা জানি যে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান বিভিন্ন জায়গা থেকে ক্যান্সার পেশেন্ট আপনাদের ওখানে ট্রিটমেন্ট নেয়। তো এখন করোনা প্যান্ডেমিকে তো সবই ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ। তো সেই হিসেবে আপনারা কি ধরনের কিরকম ক্যান্সার পেশেন্টের সংখ্যা পাচ্ছেন এবং আপনারা কিভাবে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন? জি মিস্টার সুরেশ দাস, আপনি একটু ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফ্লাইটে অ্যারাইভাল ডিপার্ট তো সমস্ত রকম বন্ধ আছে আমাদের ভারতবর্ষে। তো আমরা এখন এই মুহূর্তে কোন রকম ইন্টারন্যাশনাল পেশেন্ট পাচ্ছি না। আমরা যা এখন ক্যান্সার ট্রিটমেন্ট করছি সবই আমাদের লোকাল বা আমাদের আশেপাশে রাজ্যের লোকেদেরই আমরা এখন আপাতত ট্রিট করছি। তো আমরা এখনো পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল পেশেন্ট ট্রিট করছি না ডিউরিং দ্য প্যান্ডেমিক। Okay, so how many patients you are treatment going on daily? How many patients in your unit, radiotherapy unit? Hello, is it clear my question? কতজন পেশেন্ট আপনাদের এখানে অ্যাটেন্ড করছে এখন? Right now on table we have 2 linacs in our department. So in our department right now we have 80 patients on the table. Okay. We have right now 80 patients on the table. Okay, so are you following any rules for during for COVID-19 pandemic? Right now we have. Hello. Right now we have 80 patients on the table. So are you এখনো following? পর্যন্ত আমরা প্রতিদিন 80টা করে পেশেন্ট ট্রিট করছি। আচ্ছা, আপনারা COVID-19 প্যান্ডেমিক ইনক্লুডিং ব্র্যাকিথেরাপি। ওকে, থ্যাংক ইউ। COVID-19 প্যান্ডেমিকের জন্য ওনার ইন্টারনেটের কানেকশন মনে হয় ভালো না, বারবার চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা পরবর্তীতে I am coming back to him. So I'm my next question to Suresh Paudel from Nepal. So we are lucky that he is very known to us and very active medical physicist working very well in Nepal, as far we know. So I will just ask you, you are working in Chitwan Hospital. So what about there? How many medical physicists is there in your hospital? Mr. Suresh Paudel, thank you, ma'am. Yes, ma'am. Yes, ma'am. I'm hearing you. First of all, I would like to thank you for giving me this opportunity to have a discussion on what we are doing here in Nepal. So in our hospital we have 5 physicists. So 5 of the physicists we are working on. We have 2 linear accelerators, 1 cobalt machine, and 1 brachytherapy, and 5 of us are working here. Okay, thank you. Suresh, how many patients you are receiving per day, giving treatment per day? We are treating some 100 plus patients. Actually, we in normal days we treat around 180 patients per day. But due to Corona pandemic, there is a fall in the number of patients as we are taking some precautions, and so currently the number of patients is 100. Okay, so in that case, I'm just asking you that are you following any rules when any patient comes, cancer patients, in your total administration?
for the COVID-19 pandemic? Hello? It's one of the largest cancer center in Nepal. Yes, yes, ma'am. Actually, it is one of the largest cancer center in Nepal. So it has many patients visit per day to the hospitals. So after COVID, there are certain changes, like patients when getting the treatment, they have to submit the PCR reports to get services from radiotherapy services. So there are some changes, and we are also following strict disinfection rules here. And so there are some changes, and we are using PPEs. And in the beginning, the situation was not very good because there was unavailability of personal protective equipment, and there were some kind of confusions. So, and a lot of literature was not coming at the time. So we had some problems in the beginning, but now the things are getting better than in the beginning. Okay. Okay, thank you, Mr. Suresh Paudel. So I'm going back to you again. So now my next question to Dr. Mohammad Akhtaruzzaman. What is the role of medical physicist in cancer treatment? Because it should be known to the participants, because we are all here, the medical physicists. Can you tell the participants briefly? Hello, Akhtaruzzaman. Well, thank you. First of all, I like to thank SCMPCR to give the opportunity to be here. In the modern radiotherapy treatment, the role of medical physicists is really huge because the radiotherapy treatment is the instrument dependent. Whatever we talk about the instrument, definitely physics will come there. So if there's a physics in the physics, so we are working in a hospital, so we are definitely, that is the medical physics. So medical physicist works from the beginning of a cancer hospital. It means if any people wants to have a radiotherapy department, they first must recruit a medical physicist, because if you want to set up a sophisticated equipment which has the mega voltage energy, so there should be concern about the radiation protection. So who will guide you the radiation protection? Definitely there should be an expert. There should be an expert. And who is the expert? The expert is medical physicist. So first the medical physicist will design according to the compliance of the local and international guidelines, and that should be approved by the local regulatory authority. This is the first step of a medical physics at the beginning of a cancer hospital. And also the responsibility of the medical physicist is to supervise the construction of the radiotherapy bunker, because the wall thickness is really huge, also the roof thickness, because this hospital in the radiotherapy center is made of the concrete or steel or lead. It depends on the space of the hospital. If there is a limited space, there should be use the high density material. Take an example in the Apollo Hospital. Now it is the Evercare Hospital in Bangladesh. In the Evercare Hospital, I was involved as a part-time medical physicist when they were setting a radiotherapy department. And there is a huge challenge to build a radiotherapy bunker there, because the present bunker was currently situated there, and top of the bunker there was a rooftop. I mean, there was a garden, and the hospital authority was not convinced to destroy the garden. Then at that time the CEO was R. Basil from India, and also we sit together with the managing director of the STS group and other architects group. What should be the solution? Then I told them, yes, there is a solution. Because I'm a physicist,
So I can provide you all the information, but based on your scenario, you can take the decision. So we can go for steel for the building the roof of the radiotherapy bunker. Now finally there is 58 centimeter steel in the radiotherapy bunker of the Apollo hospital. So totally the roof of the bunker was totally made of steel. So this sort of technical information that has to be provided by the medical physicists, because they know all the techniques, they know how to protect the mega voltage radiation. So this is the first step of the medical physicists to begin their job at the initial stage of the hospital. Second thing is the medical physicist has to select the appropriate equipment for the hospital, because the initial investment of the radiotherapy equipment is huge. So in order to customize the cost of the initial cost of the hospital, you have to think what the equipment will be the appropriate for the current situation of the hospital. If I give you an example about the Labhead hospital, because from the beginning I am there, so management told me we are going to also we have to buy the immobilization device, we have to procure CT simulation, we have to procure PET CT, also we have to procure dosimetry equipment. Answer. In that case, I discussed with the management. Yes, we can at the initial stage we can manage the cost. We can minimize the cost. First, what we have to take, that is the necessary to start the department. Secondly, if the department runs and if the revenue comes, then we can go for the other equipments. So in the short of technique, you can minimize and you can help the management to start the department. And third thing is that being a medical physicist, it is not really your job to provide the information for the radiotherapy equipment, because you are the physicist. We should know the process of the treatment in the hospital. For example, the Labhead hospital is approaching for a JCI or NABS accreditation. So there is a distinct difference between the JCI and NABS. NABS is the functional, and the JCI is depend mostly on the infrastructure. So there are a lot of issues. There are a lot of. I cannot hear you. Hello, can you hear me? I will come back you to again, because we have Can you hear me now? we have received many questions, and I will ask the first round finish, and then I will go to the questions. So now to question Professor Dr. Ghulam Abu Zakaria, because we know already there was since 1990 he is trying to start medical physics education in Bangladesh, and from that time he is also involved not in Bangladesh, also in Tanzania, in Africa, and now he established this SIM PCR, and he is not thinking only about Bangladesh, he is thinking that whole of Asia, because we have seen that decentralization is very important for development of any aspects of our life. So from his belief, he thinks that we should work together and our thinking should be same. And from this belief, he started to work after his, I must say that after his long years establishment of education, the manpower in Bangladesh, he started this SMPCR. So my question is that you are, how is your thinking? That's how you would like to develop this SMPCR, and how you would like to involve the South Asian people in SMPCR for this cancer treatment, and what is your actually
thinking of behind this? Can you tell me, please? Thank you very much, Professor Azhari. And also, I'm very happy that all my colleagues from India, Nepal, and Bangladesh is just participating. This is the first, one of the first electronic program about the roles of medical physics in cancer treatment. Yes, I just mixed English and Bengali both because we have planned it is a Bengali. Now we have people all around the world. I have seen also Professor Shaureshia from Africa. He's also joined us. So just we mix the language. Yeah. In medical physics, when in medical physics, we are always thinking about cancer treatment. Yes, it is a big part of medical physics cancer treatment, but the medical physics application in medicine is vast. Yes, medical physics working in radiotherapy, in radio diagnostic, nuclear medicine, radiation protection, even in the governmental position, because they should monitor the system. So you know, in the meantime, the current news that in the coming 10 to 15 years, every 2 males will be affected cancer. তার মানে প্রতি 2 জনের মধ্যে একজনে ক্যান্সার হবে। এবং in women, every 3 there is a cancer patient. That means we have a huge problem with cancer in future. Yes. And cancer, every family, there come a cancer. So the role of medical physics increasing in all over the world. In Bangladesh, we have only in radiotherapy and nuclear medicine, but there is no application of medical physics in the diagnostic. But I have seen many countries, in Germany is okay, industrial country. But even I was in Qatar, they have more physicists in the diagnostic than therapy. So you see how the physics people are, medical physics people are doing. So আপনি জিজ্ঞাসা করেছেন যে সাউথ এশিয়ান সেন্টারটা অনেক দিনের ফসল, আমরা অনেক দিন থেকে কাজ করছি বিভিন্ন দেশে এবং আমরা একই কালচারের মানুষ। শুধু আমার এই উদ্দেশ্যটা হচ্ছে এইখানেই যে যদি আমরা সাউথ এশিয়ান all the countries people come together, then is the exchange of knowledge. Yeah, we have already done some seminars in SCMPR. There is a physicist and medical doctor for 8 countries, and so they react each other. They can compare their knowledge. Yeah, they compare the knowledge. Is Nepal, they have more knowledge than Bangladesh, or Bangladesh has more knowledge, so they can exchange and come the knowledge higher. So I think the cooperation is actually the main things all over the world, and regional cooperation in the global world. The regional cooperation is also very important. We work together so we can use our potential, bonding our potential, and do good for the patient. So SCMPR এর উদ্দেশ্য ওটাই যে আমরা সমস্ত শক্তিকে বান্ডেল করব এই এলাকা এবং করে সমস্ত মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। SCMPR এর আমাদের অনেক কাজ, এটা তো সব বলে শেষ করা যাবে না। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মেডিকেল ফিজিসিস্ট, যে আজকে যে করোনার সময় সবসময় মানুষে বলছে, সবসময় বলেন না, আপনি একটা গানও শুনছেন যে ডাক্তার হচ্ছে প্রথম ফ্রন্টের লোক। অবশ্যই ডাক্তাররা প্রথম ফ্রন্টের লোক, কিন্তু আমরাও তো প্রথম ফ্রন্টের লোক, আমরাও তো পেশেন্টের সঙ্গেই তো আমাদের কাজ। এই যে আজকে শুনলেন আমার কলিগসরা বললো যে করোনাকে বিভিন্ন সময় হসপিটাল মেডিকেল ফিজিক্সে কাজ করছে এবং অনেক মেডিকেল ফিজিক্সে অ্যাফেক্টেড হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু জনসাধারণের কাছে জানা নাই। হ্যাঁ, এই জন্য আমাদের কথা আমাদের কাছেই বলতে হবে যে আমরাও সেই ফ্রন্ট ফার্মাসিস্টদের মতো, মেডিকেল ডক্টরদের মতো আমরাও ফ্রন্টের মতো, এবং আমরাও সেই চিকিৎসা দিতে। আমরা এই কথাগুলোই আমি বলতে চাচ্ছি যে মেডিকেল ফিজিক্সের রোল খুবই ইম্পর্টেন্ট ক্যান্সার, এবং এই রোলটা বাড়তেই থাকবে। শুধু ক্যান্সার ট্রিটমেন্ট নয়, সব ট্রিটমেন্টেই মেডিকেল ফিজিক্স বাড়তে থাকবে, এবং সেভাবে আমাদের কোয়ালিফাইড হতে হবে। এবং কোয়ালিফিকেশনের জন্য আমরা সাউথ এশিয়ান ইনস্টিটিউট করেছি, যেখানে আমরা ট্রেন দিব এবং ম্যান পাওয়ার ভালো করে করবো। এটা আমাদের মাত্র যাত্রা শুরু হয়েছে 2 বছর। আই থিঙ্ক ইন ফিউচার উই নিড সাপোর্ট ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড to do something for the personals working in the
cancer treatment and other diseases. Thank you. Thank you, Professor Zakaria. Now we'll go to the questions. Some question we have received. Maybe one question to you from Rahim Ghor. He said that how you are doing the IMPCB examination online during this pandemic. Oh yes, we are just preparing to do the INC examination in online. Yes, we have already done some examination, and now we are preparing for the oral examination. Yes, there is a very nice program in Zoom, and breaking class. This program we use it, and we are just rehearsal with this program, and we started because we cannot wait for the corona passing. So I think our first oral examination will be held 19th of September this year. Okay, thank you, sir. So the next question, maybe already Mr. Suresh Paudel has told, from Sohidul Islam. How many medical physicists work in your hospital? Suresh Paudel. Hello, Mr. Hello? Suresh Paudel. Yes, ma'am. I want to. Yeah. I am able to hear altogether you. We are 5 medical physicists in our hospital. Yes, thank you. Hello, ma'am. Could you hear me? Yeah, I'm hearing. Okay. Yes. So In our hospital, we are 5 medical physicists. Okay, thank you. So now we'll go to our. So we have received another questions. Oh, moderator, ask everyone to mute themselves when not speaking. So okay, thank you. Maybe please mute yourself because there's some noise is there. So please unmute when we will speak. So my next question to Mr. Suresh Dash. Are you hearing? Yes. Hello, Mr. Suresh Dash. Hello, Mr. Suresh Dash. Are you hearing? Okay. So I go to the next one. Maybe his net is not so much working well. So I'm going to Mr. Anwarul Islam. আমি বাংলায় বলছি। আমরা জানি যে একজন মেডিকেল ফিজিসিস্ট আমরা বর্তমানে রেডিওথেরাপিতেও আপনারা সবাই কর্মরত থাকলেও আমরা জানি যে মেডিকেল ফিজিসিস্ট নিউক্লিয়ার মেডিসিন এবং ডায়াগনস্টিক ইমেজিং এর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য এবং একটা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসে আপনার সবচেয়ে বেশি হাসপাতালের সমস্ত পেশেন্টই সেটা ব্যবহার করে। তো আপনাদের বর্তমানে স্কয়ার হাসপাতালে আপনাদের কোনো মেডিকেল ফিজিসিস্ট কি রয়েছে বা নাকি আপনারাই সেখানে সেই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু জোরে বলবেন আনোয়ার সাহেব, একটু জোরে বলবেন। ধন্যবাদ। আমাদের রেডিওলজি এন্ড ইমেজিং ডিপার্টমেন্ট বেশ সমৃদ্ধ। এখানে 2টা এমআরআই মেশিন এবং 2টা সিটি স্ক্যান মেশিন আছে এবং অনেকগুলো এক্সরে মেশিন আছে, ম্যামোগ্রাফি, বেশ অনেক এক্সজেনেটিক অনেক ইকুইপমেন্ট এখানে রয়েছে এবং সম্প্রতি তারা র্যাপিড স্ক্যান আনার জন্য শিল্ডিং ক্যালকুলেশন এগুলো আমি করে দিয়েছি আর কি, যে কতটুকু ওয়াল থিকনেস থাকবে এর রুম ডিজাইন এবং শিল্ডিং এর ব্যাপারটা আমি হেল্প করছি। আর যেটা আপনি বললেন বাংলাদেশ আসলে কোথাও এইভাবে এখন পর্যন্ত ডেডিকেটেড মেডিকেল ইমেজিং ফিজিসিস্ট আসলে ইনভলভ হয়নি। আমরা এর আগেও আপনাদের সাউথ এশিয়া সেন্টার অফ মেডিকেল ফিজিক্স একটা প্রোগ্রাম আমাদের স্কয়ারে হয়েছিল, সেখানে আমি এবং প্রফেসর জাকারিয়া স্যার প্রস্তাব দিয়েছিলাম আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের হেডকে যেন আস্তে আস্তে তারা এইটাতে এই পদে প্রদান করার জন্য আমাদের ম্যানেজমেন্টকে বলেন। উনিও বেশ পজিটিভ ইম্প্যাক্ট বলেছিলেন। তারপরে এর মধ্যে যদি কোনো কিছু কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারগুলো আসলে যেরকম হয় সেটা আমরা মাঝে মধ্যে গিয়ে তার বেশ স্পেশাল তার এডিশন পোর্শন গুলো একটু দেখে দিই যে বাইরের শিল্ডিং গুলা এখনো পর্যাপ্ত এরকম আছে কিনা, এবং যেমন এর আগে সিটি স্ক্যান মেশিন যখন করা হয় তখন ওখানে অতিরিক্ত সিটি স্ক্যানের ডোরের
লিকেজ ছিল সেটা যাতে শিল্ডিং অতিরিক্ত স্টিল দিয়ে সেটাকে কভার করা যায় সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং রেডিয়েশন প্রোটেকশনে যাদের সব ধরনের আমরা ওদেরকে বলে মানে হেল্প করে থাকি। তো ওভারঅল কোয়ালিটি কন্ট্রোলে যে ব্যাপারগুলা রেডিয়েশন ইমেজিং এর জন্য করার দরকার সেটা আসলে ডেডিকেটেড মেডিকেল ফিজিক্স ছাড়া হয় না, হওয়া সম্ভব না। সেজন্য আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি এবং এটা আসলে কন্টিনিউ প্রসেস, যেহেতু বাংলাদেশে কোথাও কোনো এক্সাম্পল হিসাবে নাই সেহেতু এটা তো কন্টিনিউয়াস প্রসেস। যদি পরবর্তীতে আমরা ওইভাবে তাদেরকে বোঝাইতে পারি আমাদের সোসাইটির মাধ্যমে অথবা সাউথ এশিয়া সেন্টারের মাধ্যমে যদি বোঝাইতে পারি, এবং এটা অন্যান্য দেশে যেহেতু সব জায়গায় অবশ্যই ম্যান্ডেটরি পদ হিসাবে এখানে পদায়ন আছে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে তাদেরকে আমরা বোঝাতে পারলে এরা এখানে এদের ডেডিকেটেড মেডিকেল ফিজিক্স প্রদান করবে। আমরা যতটুকু আমাদের মেডিকেল ফিজিক্স কর্মকাণ্ড করে আমরা যদি প্রয়োজন মনে হয় বা কোনো দরকারে আমাদের ওখানে গিয়ে আমাদের এই সার্ভিসগুলো দিয়ে থাকি, কিন্তু আসলে বেটার হয় যদি ডেডিকেটেড ইমেজিং ফিজিস্ট ওখানে নিয়োগ দেওয়া সম্ভব। এবং এক্ষেত্রে আমাদের সোসাইটির পক্ষ থেকে এবং সাউথ সেন্টারের পক্ষ থেকে যদি আমরা উদ্যোগ নিই, এটা আশা করি ফলপ্রসূ হবে। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কারণ আমরা আপনারা জানেন হয়তো বা আপনি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ মেডিকেল ফিজিক্স হিসেবে আছেন এবং খুব কর্মদক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন আপনার হাসপাতাল এবং সোসাইটিতেও। সুতরাং আপনাদেরই একটা উদ্যোগ আমাদের সবাইকেই নিতে হবে যাতে ডায়াগনস্টিক ইমেজিংও আমরা মেডিকেল ফিজিসিস্ট দিতে পারি। এবং আমার জানা মতে বাংলাদেশে যে নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলো আছেন যেহেতু সেগুলো অ্যাটমিক এনার্জি দ্বারা পরিচালিত এবং তাদের ওখানে ওনার মেডিকেল ফিজিসিস্ট রয়েছে, আপনি তো জানেন সেটা। তো আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি একটু বলতে পারবো ম্যাডাম? হ্যাঁ জি স্যার বলেন। আপনারা হয়তো জানেন যে 1 জানুয়ারি 2019 সাল থেকে ইন্টারন্যাশনাল ল হয়েছে, বিশেষ করে ইউরোপে, এবং আমার মনে হয় লটা সারা পৃথিবীতেই প্রযোজ্য হবে বা হচ্ছে, যে বিশেষ করে রেডিওলজি ডিপার্টমেন্টে সিটি এবং ইন্টারভেনশনাল রেডিওলজিতে ফিজিক্স নিতে হবে। এখন কি জার্মানিতে যে সমস্ত ডিপার্টমেন্টে ডায়াগনস্টিক ফিজিক্স ছিল না সেই সমস্ত ডিপার্টমেন্টে ফিজিক্স নিতে হচ্ছে। তাছাড়া উইদাউট মেডিকেল ফিজিক্স ইউ ক্যান নট ইনস্টল এ সিটি মেশিন অর ইন্টারভেনশনাল রেডিওলজি, সো it is mandatory to appoint medical physicist. So we can suggest them, but when there is a law they should be done. এবং এখানেও কোশ্চেন এসেছিল যে ছোট ছোট হসপিটালগুলো তারা একটা ফিজিস্ট নিলে তাদের অনেক খরচ পড়ে যায়, তখন এখানেও একটা মডেল দেওয়া হয়েছে যে একটা ফিজিস্ট 3টা ছোট ছোট প্র্যাকটিসের জন্য নিতে পারে, তার মানে 1/3 এবং 3টা হসপিটাল, 3 ডায়াগনস্টিক practice, they can apply 1 medical physicist. So 1/3 is there, 1/3. That means once again, when there is a CT machine and interventional radiology, you must have a physicist, and other cases you have also physicist. So this is actually the law, and I hope this law will be applied also in the developing country, of course in the South Asian countries. Thank you, sir. So my next question, Mr. Suresh Dash, are you hearing? Mr. Suresh Dash? Yeah, I am able to hear you. Okay, so the same thing, because we would like to know what about India, because as far I know the Association of Medical Physicists in India, MP, has go much ahead in case of appointing medical physicists in diagnostic radiology, isn't it? So what about in your hospital? You have physicist diagnostic radiology, or you are the people who are working as a whole team in all the departments? Actually, in our can you hear me? Yes. Please go on. Can you hear? Yeah. Yes. In our hospital, we don't have any dedicated physicists for the diagnostic radiology. However, the QA and other things will be maintained by the dedicated third-party vendor who used to do the quality assurance, but in presence of us. So, like that way, we are maintaining quality assurance in our diagnostic radiology.
Okay, what about other hospitals in India? Do you have any law that you In should other hospital, actually, do you have any law the medical nowadays ARB. No, as such, there is no such laws or post for diagnostic radiology. Nowadays, ARB giving the license to third-party vendor who will do the QA, but they should sign it with designated RSO, and it's checked by the medical physicist. Okay, who is checking the medical physicist? Is the local physicist of that diagnostic department, isn't it? No, that third party vendor hired a people. Okay. Okay. So he or she will maintain all this quality. Oh, so that we are just to know the participants that India has made a law that diagnostic radiology should have a medical physicist, not local. They hired a vendor physicist from the vendor, and they are doing this quality control, isn't it? I think we are hearing this news, Yeah. and this is very important for us. And how many medical physicists now Yeah. you have in India? How many total medical physicists do you have in India now? Total medical physicist, it is more than, I think, 6,000. I guess that exact number I can't tell right now. I have to go through it. So total, maybe it is around 6,000 to 7,000. Okay, okay. So because I have seen that in MP has started its program and in every education and all its development since 1970. So we are just in Bangladesh is very new, and also in Nepal. So it's very important to see your development and to follow this, how you have developed. So now we go to the next question. Mr. Suresh Paudel, are you hearing? Mr. Suresh Paudel? Mr. Paudel, are Yes, you ma'am. hearing? Yes, okay. Yes, ma'am, So I'm my hearing. next question to you, Yes, because ma'am. I'm hearing. in Yes, Nepal, ma'am. Yeah. in Nepal, as far we know, Nepal do not have any medical physics education till now. So have you taken any approach for medical physics education, and the people who are working at the moment in Nepal? So how they are recruiting, which kind of profession they are recruiting for this kind of activities? Would you please tell us now? Thank you. Mr. Paudel. Yes, ma'am. Actually, Nepal, yes, ma'am. Actually, Nepal started radiotherapy services some 2 decades ago, but for a long time there was like a stagnancy in radiotherapy. Only after few years back, now the activities of radiotherapy services and other radiotherapy educational activities have increased. Like now more medical physicists are coming up, and they are coming from different the medical physicists who are working now are coming from different universities in abroad, and some of the medical physicists who worked quite early came from the physics background, but now there is more or less a consensus that medical physicists have to complete masters in medical physics education as a basic criteria for working as a medical physicist. But we have kind of varieties of entries in past. Now we are discussing in making a homogeneous entry criteria and to create less confusion about the entry criteria of a medical physicist. And altogether, we are 19 in number. In different hospitals, we are a total medical physicist here is 19, and so we are going to homogenize the entry criteria, and mostly the currently people have completed their education from 5 of the medical physicists. They completed their education from Bangladesh, as you know,
and some medical physicists they completed their masters in medical physics courses from Italy, ICTP Italy, and others others have completed their education from India, and some of them have studied in Malaysia and abroad, and some are trained in other universities in abroad, and some in Nepal as well, and trained in abroad. So there are varieties of entry criteria. So when we talk about whether Nepal is going to start a medical physics courses soon or not, so far I know there has been an approach from NAMS, which is also called a Bir Hospital in Nepal, and with the support of IEA, a course is going. There is an approach from Nepal to start a course, but I don't think it will start very soon. And so at the moment, like people are not starting from other countries, including Bangladesh and India, Bangladesh, Italy, and India. Oh, thanks, Pavel. So we are thinking that also AFOM is also thinking, SMPCR also would like to make a skilled manpower not only in Nepal and everywhere, also in Bangladesh, because we are also new here. So now the main second question to one of the secretary, Dr. Akhtaruzzaman, যে আপনি ল্যাবিড হাসপাতালে রেডিওথেরাপি মানে ডিপার্টমেন্টটা কেবল নতুন তৈরি হচ্ছে, আপনি সেখানে কর্মরত আছেন, এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশে অলরেডি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড পোস্ট ফর few hospitals, and now they would like to increase the post for the other hospitals in Bangladesh. And in governmental post we have seen that there are many positions like what we call the feeder post. But what about in private hospital? Do you have your organogram for medical physicists, and do you have any criteria for the physicists for taking there? Dr. Akhtaruzzaman. Yeah, thank you, madam. As you know, the Labid Cancer Hospital is a pretty new one, and from the beginning I am here, and therefore it's my responsibility. I would say it's my responsibility to impose the medical physics position here, and that is why from the beginning I have tried to include the medical physics position here. So here we have radiotherapy department. It means radiology department also. So there are several differences, but I have approached to the management in different way that medical physics is not like that we are under someone. So we should have an independent department here. Then there are a lot of questions from the management why the medical physics department should be separated in a hospital. Then I have provided a lot of documents to them, including document which has been released from our government. So in the radiotherapy department, there are 4 medical physics positions according to the government recruitment rules, like the medical physicist, senior medical physicist, principal medical physicist, and chief medical physicist. And you know, we also have the PET CT in the same floor. And then I approached for the different medical physicists for the PET CT, that means a nuclear medicine. Then the management told me, so why should not be the integrated? Then it was helped me to pursue to develop a department in the Labid Cancer Hospital. So now it is under process, the medical physics department in the Labid Cancer Hospital. So hopefully there will be a independent medical physics department in Labid Cancer Hospital, which will be consisted of radiotherapy, nuclear medicine, and radiology department. Because in the radiology department there is CT scan, MRI, ultrasonogram, echo, ECG, fluoroscopy, as well as the digital X-ray. So I have approached to the management that is this will be a JCI accredited hospital. We should have the proper protocol. We should have the proper
quality guidelines. So if we go through those guidelines, we must have the medical physics in radiology department, nuclear medicine department, and for radiotherapy is a must. So hopefully, I believe that the medical physics department will be well established in the Abbas Labit Cancer Hospital as a separate independent department, and this department will be led by the chief physicist of the radiotherapy department. So I am really hopeful for that. Okay, many thanks, Dr. Akhtaruzzaman. We are good to hear that you have approached, because you know, in a developing country like us, the private enterprise should take first the steps, and we should then disseminate this information, how the important is, and from this one we would like to go to approach to the government also, because I think in Bangladesh we have many physicists, about 50 physicists working in a radiotherapy center but we would like to approach parallelly in diagnostic imaging, and we should do something from the Bangladesh Medical Physics Society also. So now I go to my question to Professor Zakaria, because you know everyone, because accreditation and certified medical physicist is very important for working independently, which we call the qualified medical physicist. He is working more than 40 years in Germany, and this is a very interesting thing. Everybody knows, but I would like to repeat this thing because very few physicists have these things. He is certified not only in radiotherapy, he is also in diagnostic radiology and as well as nuclear medicine. And while he was working in the Gummersbach Hospital, University of Cologne, Germany, he is the chief medical physicist for all the centers. That means in that hospital, diagnostic radiology, nuclear medicine, and as well as radiotherapy. So this is our very opportunity, because he is here. So we would like to know from him that how he has done this great responsibility and huge responsibility of all the departments together and acts as a chief medical physicist. Please, sir. Thank you very much for this question. Dr. Akhtar is actually described in every hospital. We should try to have a independent department. যেমন আমার হসপিটালে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটার কিন্তু পজিশন বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্ট, মেডিকেল হসপিটালের অন্যান্য ডিপার্টমেন্ট। তার মানে এখানে গাইনোকোলজির যে পজিশন, গাইনোকোলজি ডিপার্টমেন্ট ঠিক আমাদের পজিশনটা ঠিক একই মতো। এই জন্য যে কোনো ডিসিশন মেকিংয়ে যে কোনো ব্যাপারে আমরা সেখানে উপস্থিত থাকি। এবং এখানে আমরা প্রথমে একটা ব্যাপার হচ্ছে কি, একটা ডিপার্টমেন্ট করতে হলে প্রথম দিক হয়তো ডাক্তাররা ভয় পেয়ে যাবে যে বাবা মেডিকেল ফিসে হসপিটাল আবার কেমন একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে। আসলে দেখেন, আমাদের কিন্তু দায়িত্বটা অনেকটা অ্যানাস্থেসিস্টদের মতোই। তাদেরও কিন্তু একটা তারা ডাইরেক্ট পেশেন্টের জন্য তাদের ডিপার্টমেন্ট আছে। তারপরে ফার্মাসিস্টদেরও একটা ডিপার্টমেন্ট আছে। মেডিকেল ফিসের একটা ডিপার্টমেন্ট সমস্ত হসপিটালে করলে একটা সুবিধা এই যে আপনি কম ম্যান পাওয়ার দ্বারা সমস্তগুলো, জার্মানিতে যেমন ল আছে, আপনি নিউক্লিয়ার মেডিসিনে আপনাকে ফিজিক্স থাকতে হবে, রেডিও ডায়াগনস্টিকে ফিজিক্স থাকতে হবে, রেডিওথেরাপি ফিজিক্স থাকতে হবে। তো তিনটা ডিপার্টমেন্টের ডাক্তারের আন্ডারে আমরা যদি দুটো করে ফিজিক্স রাখি, অন্তত 6টা ফিজিক্স রাখতে হবে। দুটো তো হবে না। যেমন আমার ডিপার্টমেন্টে ডাক্তারের সংখ্যা ফিজিক্সের সংখ্যা সমান। তো এখন যদি আমি একটা ডিপার্টমেন্ট হয়, তাহলে যেখানে 6টার জায়গাতে কিন্তু আমি 5টা দিয়ে কাজ চালাতে পারি। ঠিক এই জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝাতে হবে, যখন সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত হসপিটালের জন্য মেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্ট আছে এবং তাকে ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব দেওয়া হয়, কোনো কিছু হলে আমরাই রেসপন্সিবল। হ্যাঁ, আর যদি একটা রেডিওথেরাপি ডিপার্টমেন্ট থাকে, সেখানে মেডিকেল ফিজিক্স কাজ করে, তাহলে ওই ডাক্তারই কিন্তু সবসময় ওই অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন এবং সবসময় আমাদের দায়িত্বটা পালন করতে পারেন না। আমার মনে হয় আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা হসপিটালে অনেক উন্নতি করতে পেরেছি। এবং অনেক, কিন্তু আপনি তো জানেন যে মেডিকেল ফিজিক্স কি করে, মেডিকেল ফিজিসিস্ট টেকনোলজি হসপিটাল নিয়ে আসে, দিয়ে ব্রিং টেকনোলজি আউটসাইড টু দি হসপিটাল।
দে আর দি ইন্ডিপেন্ডেন্ট পার্সন। এখন কি বিভিন্ন হসপিটালে কিভাবে যারা ফিজিস নেয় তারা কিভাবে ইনস্ট্রুমেন্ট আনছেন, ওই ভেন্ডরকে বললে ভেন্ডরের যে বুদ্ধি সেই বুদ্ধি শুনে তারা ইনস্ট্রুমেন্ট আসছে। এতে করে কিন্তু ভেন্ডর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, ওনাদের এখানে ইন্টারেস্টের ব্যাপার আছে। এই জন্য ওনারা যে মেশিনগুলো বেচেন তার দাম কিন্তু অনেক বেশি দিতে হয়। কিন্তু যদি ফিজিক্স ডিপার্টমেন্ট থাকে তাকে দায়িত্ব দেওয়া হয় যে টেকনোলজি ডিপার্টমেন্ট আনতে হবে। কিন্তু লং রান আমরা হিসাব করেও দেখেছি যে যে এই ইনস্ট্রুমেন্ট এসে কেনার থেকে যে পয়সা পাওয়া যায় তার দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। এই যে ইকোনমিক জিনিসগুলো এগুলো শুধু হসপিটাল একটা সোসাইটির দ্বারা এটা পেপারে লিখে এই জিনিসগুলো বোঝাতে হবে আমাদের। হ্যাঁ, আমরা কি করি, আমরা আসলে মেডিসিন ডাক্তারকে সার্ভিস দিই, কি জন্য? একটা ভালো সার্ভিস। বাংলাদেশে প্রথম আরম্ভ করেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মেডিকেল ফিজের দায়িত্ব কি। আমি বলেছিলাম যে মেডিকেল ফিজের দায়িত্ব এখন তো আপনারা সিটি ব্যবহার করছেন, এমআর ব্যবহার করছেন, সবকিছু। ডাক্তারদের কি সময় আছে এইগুলো জিনিসের কোয়ালিটি দেখার জন্য? এইগুলো মেশিনে যদি কোয়ালিটি না থাকে তাহলে প্যাশেন্টের চিকিৎসার সময় যে ভুল হবে সেই ভুলগুলো তো অনেক ক্ষতির ব্যাপার। এই জন্য আমরা যে কোয়ালিটি কন্ট্রোল করে দিই। আমরা আর একটা ব্যাপার হচ্ছে মেডিকেল ফিক্সের মেন দায়িত্ব যে হসপিটালে টিচিং করা। আমাদের যে বিভিন্ন প্রফেশন থাকে, যে টেকনিশিয়ান, ডাক্তার, বিভিন্ন তাদের টিচিং, হ্যাঁ, এবং এই টিচিং এর জিনিসটাও লক্ষ্য রাখতে হবে মেডিকেল ফিক্সের ব্যাপার, কারণ তারা সমস্ত কিছু হেল্প করতে পারে। যেন শুধু আমি রেডিওথেরাপি, রেডিও ডায়াগনস্টিক ডাক্তার শুধু আমাদের হসপিটাল নয়, আশেপাশে যতগুলো প্র্যাকটিসে তাদের সবাইকে টিচিং এর দায়িত্ব আমি আসি। এই ব্যাপারগুলো কিন্তু মানে কোনো মানে অযথা কিছু নয়। এই জন্য আমাদের সবকিছুই প্রথম, কাকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের ব্যাপারটা আমাদের কি বলতে হবে, এবং সেটা আমরা বলতে পারলেই এটা মানুষকে বুঝতে পারবে, সরকারকে বোঝাতে হবে, হসপিটালকে বোঝাতে হবে। যেমন ডক্টর আক্তার বললেন যে তার হসপিটালে সে একটা অর্গান করে ফেলছেন, এবং সেখানে যদি এরকম কিছু এক্সাম্পল আসে তাহলে অন্যজনকে দেখানো যেতে পারে। এই জন্য বলার চেয়ে বেশি এক্সাম্পল সৃষ্টি করা। যার সুবিধা আছে, who has the possibility to do the structure, he should run this. And when there is example and we can follow the example, we can show here is an independent department in a hospital, they are doing very well, they save money and they give better treatment. So we can show this. So don't forget, আমাদের মেডিকেল ফিসিতে অবশ্যই একটা ডিপার্টমেন্ট হতে হবে আজ হোক কাল, এবং বাংলাদেশে এটা করতেই হবে। কিসের স্বার্থের জন্য নয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রের স্বাস্থ্য। আমি তো বললামই যে এই যে কিছুদিন পর আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে ক্যান্সার আসবে, এটা আমার কথা নয়, এটা মারাত্মকভাবে আসছে জিনিসটা। সেখানে যদি আমাদের দায়িত্বটা ভালো না হয়, এবং টেকনোলজি এই যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন জিনিসপত্র আসছে, এগুলো কে দেখবে? ডাক্তারদের কি সময় আছে এগুলো দেখা? উনি তো রুগী নিয়েই ব্যস্ত, এবং অন্যান্য কাজগুলো যে কে করবে? এখানে কোয়ালিটির কাজ, অর্গানাইজেশনের কাজ। এই যে কোভিড-19 আমাদের দায়িত্ব কি? আমরা প্রোটোকল লিখে দিলাম, আমরা গাইডলাইন লিখে দিয়েছি কিভাবে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে কি কি করতে হবে, কি করবে। ফিজিস্ট্রেটে করছে, ডাক্তারদের সঙ্গে আমরা কনসালটেশন করেছি, কিন্তু গাইডলাইন কিন্তু আমাদেরকে লিখতে হবে। সেই জন্য এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মেডিকেল ফিজের দায়িত্ব। এবং সেটা তো আমাদের এটা কিভাবে বুঝাবো? এটা তো এই যে উনি বললেন সুরেশ দাস, ইন্ডিয়াতে 4000 না 6000 মেডিকেল ফিজিস্ট, কি জন্য এই জন্য লোকগুলোকে মানুষের বেতন দিয়ে রাখছেন। উনি আবার এটাও বললেন যে ডায়াগনস্টিকে কি করছে, যে বিভিন্ন ভেন্ডর আছে, সে ভেন্ডরে তারা নিশ্চয়ই কিছু ফিজিস্ট বা ইঞ্জিনিয়ারদের চাকরি দিয়েছেন 4-5 জন মিলে, ওনারা ওইভাবে ইনস্ট্রুমেন্টে কেনার পর বিভিন্ন জায়গায় যে সার্ভিস দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন ল হয়ে যাবে, এটা কিন্তু রেডিওথেরাপিতেও আগে করেছে, যখন রেডিওথেরাপি নতুন এসছে, ওই একটা ভেন্ডর যে এখানে ওখানে। এখনো বাংলাদেশে কিছু কিছু হসপিটাল বাইরের থেকে আমি শুনেছি এসে সার্ভিস নিয়ে দিল, এটা তো সম্ভব নয়। এই জন্য আমাদের ওখানেই লোক থাকতে হবে, এবং সেই জন্য আমার মনে হয় যে মেডিকেল ফিজিক্সের দায়িত্বগুলো আমাদের বেশি করে বুঝাতে হবে। আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝাতে হবে, হ্যাঁ, এবং আমরাই এটা বুঝাবো। এবং আমি তো বারবার একটা কথা বলি যে আমি বাংলাদেশে যখন আরম্ভ করেছিলাম বারবার বলি, জার্মানির এক্সাম্পল আমাকে আনতে হবে কেন? ইন্ডিয়ার এক্সাম্পল দিলেই তো আমাদের জন্য যথেষ্ট। সেখানেও ল আছে, মেডিকেল ফিক্স ছাড়া কোনো মেশিন চালানো যাবে না। এবং বাংলাদেশেও সে ল হচ্ছে ধীরে ধীরে, নেপালেও হচ্ছে। এই জন্য আমাদের ওই যে কনসেপ্টটা সাউথ এশিয়ান কনসেপ্টটা, সমস্ত দেশগুলো একসঙ্গে এসে আমরা একে অপরকে হেল্প করবো,
একে অপরের সমস্যা বুঝবো, যার জন্য সলিউশন আসবে। This is actually important, yes. So the importance of medical physics is very, very important. We are one of the integral part of medicine. Don't forget it. Thank you. Thank you, sir. So we understand from your lecture that medical physicists should be appointed in both all the areas of medical physics that lacks diagnostic radiology as well as radiotherapy and nuclear medicine. So we have just a comments from our Nepal president, Medical Physics Society president from PP Chaurashia. That's he is working now in Tanzania. He said that radiotherapy was not stopped for a single day here in his center, Bugandhu Medical Center. I think also in Bangladesh, Nepal, and everywhere it's not stopped, because we cannot stop the patient's treatment, but there are some rules and regulation have been included to treat the cancer patient during COVID-19 pandemic. So the next question, this will be my last question, and please prepare. I would like to tell everyone to give one message to our participants, that what should be our goal in our vision for the coming generation, and also our generation to do best medical physics standards and practice in these regions. So my question is, Mr. Suresh Dash, are you hearing, Mr. Dash? Hello? Yes, madam. Yes, tell me. Okay. Hello, So tell me. Yeah. Yes. Everyone, we know that's according to World Health Organization, minimum 2 medical physicists is needed for a LINAC machines. So are you following in this kind of things in your hospitals? How you Yes, are madam. We are following these rules, and also as per ARB safety code guidelines, for every 500 patients, we need one medical physicist. So nowadays we are treating around 1,500 patients annually in our department. So we have 4 medical physicists. So we are following entire ARB guidelines as well as WHO guidelines. Okay, many thanks. Because already the VABA and AERB guidelines in India is very active, and they are continuously doing things according to the decision of the international organization and different protocols. So that India, I think India is the only country in the South Asia regions who have gone further development in medical physicists. And now the question is to Dr. Anwarul Islam. That's the do you have a organogram in your hospitals, and how you are appointing medical physicists according to WHO guidelines, or in which way you are thinking to take giving appointment, please? Mr. Islam. আসলে আমাদের ডিপার্টমেন্ট আসলে অর্গানোগ্রাম নাই। আমরা নরমালি রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট, এটা ওই হিসাবে আমরা এখানে অ্যাপয়েন্টেড হয়েছি। আমরা এর আগে একবার অ্যাপ্রোচ করেছিলাম আমাদের সিনিয়র ইউপিসি ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উনি সহ আমরা প্রস্তাব দিয়েছিলাম মেডিকেল ফিজিক্স অর্গানোগ্রাম, এবং এটা আমাদের গভর্নমেন্টকে আমরা যে প্রপোজ করেছি চিফ মেডিকেল ফিজিক্স থেকে সিনিয়র মেডিকেল ফিজিক্স এবং মেডিকেল ফিজিক্স অর্গানোগ্রাম করার জন্য। তো সেই মুহূর্তে যেহেতু আমরা মাত্র 2 জন ছিলাম, ওটা নিয়ে ওরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটা ওরকম করতে পারেননি আর কি। পরবর্তীতে এখন যেহেতু আমাদের ফ্যাসিলিটি বাড়তেছে এবং রেডিওথেরাপি আমাদের ফার্দার চিন্তা ভাবনা আছে ভালো এস্টাবলিশ একটা ডিপার্টমেন্ট করার, এবং আরো সেপারেট বিল্ডিং এ নিয়ে একটা ডিপার্টমেন্ট করার। তো সেই ক্ষেত্রে আমরা সেই সময় প্রস্তাব দেব বা আমাদের চিন্তা ভাবনা আছে।
এবং স্যার যেটা বললেন যে যেহেতু এই প্রস্তাবও আমরা দিতে পারি যে যেহেতু রেডিওলজি ইমেজিং আছে, রেডিয়েশন অনকোলজি আছে এবং আমাদের নিউক্লিয়ার মেডিসিন ওপেন করতেছে, এই সমন্বিতভাবে মিলায়ে একটা অর্গানোগ্রাম করে যেভাবে আমরা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট পর্যায়ে পদায়নের জন্য যে অর্গানোগ্রাম করা হয়েছে সেই আদলে ঠিক একইভাবে আমরা প্রস্তাব দেবো। বর্তমানে আমাদের কোনো এইভাবে অর্গানোগ্রাম নাই। আমরা এখন মেডিকেল ফিস যে অর্গানোগ্রামটা আছে সেটা হচ্ছে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে, সেটা হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট, তারপর কোঅর্ডিনেটর, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইভাবে, যেটা অন্যান্য প্রফেশনাল এখানে এক্সিস্টিং আছে সেইভাবে আমাদের অর্গানোগ্রামটা হয়ে আছে। সেপারেট মেডিকেল ফিসের জন্য ধন্যবাদ মিস্টার ইসলাম। আমরা আশা করি যে আপনারা সবাই আপনাদের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন দিক সূচনা হবে এবং আপনারা যথেষ্ট ব্যাপারে কর্মকাণ্ড করছেন। এবার আমি আমাদের সোসাইটির বাংলাদেশ মেডিকেল ফিস সোসাইটির সেক্রেটারি আক্তারুজ্জামানের কাছে আসছি। আপনি আমাকে যেটা বলবেন যে আপনারা যে এই যে এখন নতুন যে ক্যান্সার সেন্টার আপনাদের ওখানে হচ্ছেন এবং আপনারা সেটা একটা ইউনিক ক্যান্সার সেন্টার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি WHO গাইডলাইন্স ফলো করছেন না আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ম অনুযায়ী আপনারা করছেন? ডক্টর আক্তারুজ্জামান শুনতে পেয়েছেন? অ্যাকচুয়ালি যে বিল্ডিংটা তো একটা ক্যান্সার হসপিটাল, জি আমি শুনতে পেয়েছি। বিল্ডিংটা অর্থাৎ একটা ক্যান্সার হসপিটাল শুরু করার আগে অনেকগুলো পারমিশনের ব্যাপার থাকে। তো আমরা যেটা এখন ফলো করতেছি সেটা হলো WHO গাইডলাইন্স তো আছেই, অর্থাৎ দ্যাট মিনস হলো আমাদের এখানে আইপিডি আছে, ওপিডি আছে, আইসিইউ আছে এবং অন্যান্য আদার্স ডিপার্টমেন্ট গুলো আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য WHO থেকে একটা স্পেসিফিক ভাবে গাইডলাইন্স দেওয়া আছে। সেই গাইডলাইন অনুসারে আমাদের বেডের সাইজ গুলো কত হবে, একটা আইসিইউ ডিপার্টমেন্ট কত হবে, বা একটা এইচডিইউ ডিপার্টমেন্ট কিরকম হবে, বা একটা হলো আপনার মডুলার ওটি বা একটা ওটি সিস্টেমে কিরকম থাকতে হবে, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিরকম হবে, সবগুলো আমরা ফলো করেই বিল্ডিংটা আমরা করতেছি। ইন এডিশন আপনি জানেন যে জেসিআই জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল যারা হলো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাদের গাইডলাইন অনুযায়ী কোনো হসপিটাল হলে তাদের পারমিশন দেয়। তো আমরা সেই গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি এবং এই রিলেটেড অনেকগুলো রিনোভেশনের জন্য রিকমেন্ডেশন পেয়েছি। আমরা সেই রিনোভেশন গুলো আমরা হসপিটাল অলরেডি আমরা করতেছি যাতে আমরা পরবর্তীতে জেসিআই অ্যাক্রিডিটেশনটা পাই। আচ্ছা, ধন্যবাদ। আপনারা what the next steps from on behalf of Bangladesh Medical Physics Society to do something with the government? We would like to hear something as secretary. What is the next approach you are taking? Okay. The Bangladesh Medical Physics is incessantly working for the development of medical physics in Bangladesh, and with the initiative of BMPS, we have done some good works for the development of this community. And currently, আমরা যেটা করতেছি সেটা হলো যে অলরেডি যে 12টা পজিশন ক্রিয়েটেড হয়েছে 3টা গভর্নমেন্ট হসপিটালে, এই পজিশন গুলোকে কিভাবে রিক্রুট করা যায় সেটার জন্য আমরা কিছুদিন আগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মহোদয়ের সাথে দেখা করেছি এবং এটাই নিয়োগটাকে কিভাবে এক্সপেডিট করা যায় সেটার জন্য আমরা তাদেরকে বলছি যে যারা একটা চিঠি দেয় এবং অলরেডি তারা একটা চিঠি দিয়েছে পিজি হেলথে। আর আমরা এটা আমাদের এখন নেক্সট টার্গেট যেটা হচ্ছে কিভাবে এই মেডিকেল ফিজিক্স পজিশন গুলোকে হসপিটালে রিক্রুট করা যায়, এটাই হচ্ছে আমাদের প্রথম বর্তমানে মেইন টার্গেট। এরপরে অন্যান্য যে কর্মকাণ্ড গুলো আছে সেগুলো তো আমরা প্যারালি চালাচ্ছি। এবং আরেকটা খুশির খবর সেটা হলো যে বাংলাদেশ আগামী বছর দ্যাট মিনস হচ্ছে 2021 সালে আহম কংগ্রেস যেটাকে বলা হয় এশিয়া ওশিয়া কংগ্রেস অফ মেডিকেল ফিজিক্স, সেটা অর্গানাইজ করতেছে ডিসেম্বরের 10 থেকে 12 কক্সবাজারে হবে সেটা। তো এটা হচ্ছে ওয়ান অফ দা গ্রেট ইনিশিয়েটিভ অফ বিএমপিএস বলবো আর কি। কারণ এটা বিএমপিএস এই পর্যায়ে আসতে অনেক সময় লেগেছে এবং এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বিএমপিএস এ বলবো যে বিএমপিএস আহমেদ কংগ্রেস অর্গানাইজ করতে যাচ্ছে বাংলাদেশে। থ্যাংক ইউ ডক্টর আক্তারুজ্জামান।
Now question comes to Professor Zakaria. আপনি সাউথ এশিয়ার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন, কিন্তু আমরা সবাই জানি যে আপনি জার্মানিতেও সাথে সাথে তার চাকরি করছেন এবং জার্মানি থেকেই এই সকল দেশের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আমরা কিভাবে সাউথ এশিয়ার দেশগুলো আর কি পদক্ষেপ নিলে একটা ডেভেলপ কান্ট্রির দিকে খুব তাড়াতাড়ি যেতে পারবো, সেটা যদি আপনি একটু বলতেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের অনেক ভিউয়ার্স এসেছে এখানে, প্রায় মোর দ্যান 1000। সো অনেকেই বাংলা বুঝবে না, আপনি বাংলায় বলার পরে যদি ইংলিশেও কিছু বলতেন তাহলে সবার জন্যই ভালো হবে। সো আই এম জাস্ট রিপিটিং মাই কোয়েশ্চেন ইন ইংলিশ that everybody will know that Professor Zakaria, residing in Germany and working in Germany for more than 40 years in this field. Parallelly, since 1990, he is working not only in Bangladesh but the South Asian region to develop medical physics status, education, and for developing the skilled manpower. So my question to him is what is the vision and how we can approach these South Asian countries to the best, producing best medical physicists as like the developed country, like for example in Germany. So what can be our future steps? Thank you, Professor Zakaria. দেখুন, আমি আগে প্রথমে বাংলাই বলি। দেখুন, সাউথ এশিয়ান এমন একটা জায়গা, হ্যাঁ, যেখানকার পোটেনশিয়াল এবং প্রবলেম দুটোই প্যারালাল। কারণ এই এলাকার যেখানে দেখেন উত্তরে আছে কি হিমালয়, যেখানে দক্ষিণে আছে কি বঙ্গোপসাগর, তার মাঝখানে এলাকাটা, এবং এলাকাটা যুগ যুগ ধরে বিদেশিদের অ্যাট্রাকশন ছিল। এমন কোনো নেশন পৃথিবীতে নেই যে ভারতবর্ষে আসতে চায়নি। কি জন্যে? এখানকার সৌন্দর্য, এখানকার পোটেনশিয়াল, এখানকার ঐশ্বর্য সমস্ত অ্যাট্রাক্ট করেছে। তো বিভিন্ন কারণে এখানে কলোনিয়ালিজমের থ্রুতে এই দেশের মানুষ এখানকার গরিব হয়ে গেছে, কিন্তু এদের কালচার, এদের ঐতিহ্য এবং এইগুলো কিন্তু রয়ে গেছে। আমি তো জার্মানিতে অনেকদিন থাকলাম। জার্মানির একটা কথা বললে ফ্রান্সের লোক ঘূর্ণক্ষরে বোঝে না। হ্যাঁ, তাদের তো কতদিন ধরে যুদ্ধ হয়েছে, এখন তারা ফ্রি করে দিয়েছে, তাতে এক দেশ থেকে আবার দেশে দেওয়া। সেই স্বপ্নটাই দেখি, কারণ ভারতবর্ষ নেপাল আর শ্রীলঙ্কাকে বাদ দিলে এটা একটা দেশই ছিল। এবং আমাদের খাদ্য, আমাদের দেখতে, আমি যদি এখন জার্মানিতে বলি, আমি বলবো আমার দেখার চেহারাটা কি ইন্ডিয়ান, আমার চেহারাটা কি নেপাল, আমার চেহারাটা কি শ্রীলঙ্কা, কিছুই বলা যাবে না। আর তার মানে আমার চেহারাই সবগুলোর মতোই। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের ভাষা, এমনকি আমাদের প্রত্যেকের ভাষা বললেও আমরা সেটা বুঝতে পারি। এই জন্য এখানকার যে সিমিলারিটি এবং এখানকার যে ঐতিহ্য এবং এখানকার প্রবলেম আমাদেরকে একসঙ্গে কাজ করার জন্য আমাদের অটোমেটিক কম্পেল টু ওয়ার্ক টুগেদার। এবং আপনি তো জানেন যে জাপান বা কোরিয়া, এই যে উন্নত দেশ, এই সমস্ত দেশ মিলে যতগুলো নোবেল প্রাইজ না পেয়েছে, এই ভারতীয় উপমহাদেশ তার চেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে। তার কারণটা কি? এখানে শিক্ষা ব্যবস্থাটাও ভালো। এখানে দেখেন ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, এবং এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ হয় এখানে, এশিয়ার প্রথম ফিজিক্সে নোবেল প্রাইজ এই এলাকায়। তার মানে এর পোটেনশিয়ালটা হিউজ, এবং এই পোটেনশিয়াল ব্যবহার করতে পারবো আমরা কিভাবে? আমরা একে অপরের সঙ্গে কাজ করতে পারবো। আমি বাংলাদেশে কাজের আগে ইন্ডিয়াতে যেতাম। হ্যাঁ, ইন্ডিয়াতে তখন কথা বললে সবাই বোঝে। আপনি এমনকি বাংলা বুঝলে হিন্দি বুঝলে বোঝে। তা আমি যেটা বলতে চাচ্ছি এই যে এই এলাকাতে আমাদের একাত্তরে কাজ করতে হবে, এবং এলাকার যে পোটেনশিয়াল এখন আছে, আপনি বললেন যে ইন্ডিয়াতে ডেভেলপ অমুকটা, বাংলাদেশে ডেভেলপ এই, সে দেশে ডেভেলপ এই, পাকিস্তানে ডেভেলপ অমুক। আমরা তো কোনো পলিটিশিয়ান না, তাদের কাজ তারা করবে, কিন্তু আমরা তো সায়েন্টিস্ট, আমরা তো ডাক্তার, আমাদের রিজনে আমরা তো একে অপরের সঙ্গে কাজ করতে পারি। সো মাই অ্যাম্বিশন to work together in this region. 1/4 of the world population living in this area, and they have a huge culture, they have a huge potential, and we must use it. আমরা যদি নিজে হেল্প না করতে পারি, কেউ আমাদের হেল্প করবে না। আমাদের নিজেকে হেল্প করে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং আমরা দাঁড়াতে পারলে এটা উপরে উঠবে। কোনো কান্ট্রি, এই যে 8 কান্ট্রি অফ সাউথ এশিয়া, উই শুড ওয়ার্ক টুগেদার। যদি ইন্ডিয়া কোনোদিন মনে করে যে আমাকে ভুটানের দরকার নেই, এটা ঠিক হবে।
কারণ ওই ভুটানেরও দরকার আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া যতই বড় হোক না কেন। আপনি তো জেনেছিলেন ওই আমেরিকা এত স্ট্রং, তারপরে কি হয়েছিল, কিউবাতে রাশিয়ান সোলজার আসার জন্য সে আমেরিকা দেখলো ওরে বাবা তার পাশের জিনিসগুলোকে আমাকে ঠিক রাখতে হবে। তো সেই জন্যই ছোটটাকে বড়কে যেরকম দরকার, বড়টাকে ছোটকে দরকার। এই জন্য আমরা সমতা ভিত্তিতে এই উপমহাদেশে যদি একসঙ্গে কাজ করতে পারি, every country, even the small Bhutan is also important for us. Is big India for important us, Pakistan important for us, in which together we work in science and medicine. সেই জন্য আমার অ্যাম্বিশন যে আমাদের এই আইডিয়াটা আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবেই, এবং এছাড়া আমাদের অল্টারনেটিভ নেই, দের ইজ নো অল্টারনেটিভ। উই শুড ওয়ার্ক, উই শুড গিভ টু আওয়ার ইয়ং জেনারেশন দিস ম্যাচেস, প্লিজ কাম টুগেদার অ্যান্ড ওয়ার্ক for yourself and work for humanity. Thank you, sir. Sir, could you please tell some things up in English, because many Yes, participants are... this is actually, I have told something also in English. In South Asia, I'm very proud of South Asia, because its culture, its language, its heritage, everything is one of the best culture of the world. Yeah, I told the foreigners, yeah, even the European, they wanted to come to India and they go to America. Yeah, the Mughals come here, the British come here, everybody come here. Why? Because it is area, is a huge potential. Yeah, it is a rich area. Through the exploitation, this area comes to poor people. But still, we have the potential to work together. When we work together, it has a chance. We must work together for the global time. We should work regional. It is just a reply to the global. It is a regional work. And you have seen, when we work together, we can exchange our knowledge, and every country will find profit from there. Yeah. I have just planned in SCMPR, when there is a lecture, so there is a seminar, one should be from the industry country and one for the South Asian scientist. So when 4 scientists is just working for a seminar, for a workshop, 2 from South Asia and 2 for the Europe. Yeah, we increase the potential of our people. Yes, it's a small area of the world. I do not know how much Indian subcontinent, maybe 1/10 or 1/6, I do not know, but 1/4 of world population living here. So somebody said, when you solve the South Asian problem, you can say you solve the world problem. So you work here, is a potential here, huge mass here, and you have also should do this work. This is my message. And we give this message to the young generation that South Asia, when you work for South Asia, you can work for the humanity. Thank you, sir. So আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি. We have come to the end of our program. So I would like to give message to our participants, because we have more than 1,000 viewers. So I will ask Mr. Suresh Das. Are you hearing, Mr. Suresh Das? Hello. Yeah. Yes, I am hearing. Yeah. Would you please give? Hello, I am hearing. Yeah. Yes. Would you give a message to the participants that through which we can develop and work together? What's actually our motto of SCMPCR? The whole South Asia will work together to develop these situations. Could you give a message to the participants, please? Yes. First of all, as you know that medical physicists are working behind the screen, so patient or management doesn't know that how this works is done, how these works are done. So my message is, first we have to focus ourselves, and we must oversight of the doctors. Because if we want to create some images of our society or of our community to uplift, so we need to oversight the doctors.
So that we need to always maintain the quality of the education of medical physics. Okay, so my question, my message to the community is to work together and just go through the literatures, and if any collaboration work will be done, then it will be better for the community. So we might there should be some exchange program in various countries in South Asia, like India, Bangladesh, or India, Bhutan, India, Nepal, like that way. So this is my message to the community. Many thanks, Suresh Das, because this is very important. Knowledge transfer and knowledge exchange is one of the things through which we can develop both sides. So, Mr. Anwarul Islam, could you a message to the participants, please? থ্যাংক ইউ। এই স্যার বললেন যে পৃথিবীর 1/3 পপুলেশন এই রিজনে বাস করে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আশপাশের যে দেশগুলো 8টা, আমরা এখন যে সাউথ এশিয়া রয়েছি, সে 8টা দেশের মানুষজন 1/3 পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। সো এটা বিগ এরিয়া যেখানে ম্যান পাওয়ার পর্যাপ্ত ব্যবহার এবং এডুকেশন, ট্রেনিং, এইগুলো ইন্টারনাল কোঅপারেশনটা খুবই 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 জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাকারিয়া স্যার অলরেডি শুরু করেছেন, এবং সে শুরু করার পর থেকে কিছু যেহেতু আমরা সাউথ এশিয়ার এর মধ্যে যে অনেকগুলো ট্রেনিং অ্যারেঞ্জ করছি, যেটা এই কোঅপারেশনের অংশ। আর যেটা ইন্টারনাল কোঅপারেশনের কথা এবং কথা বলা হলো, সেক্ষেত্রে আমি বলবো যে আমার এটার মাধ্যমে অলরেডি আমি যেমন পার্সোনালি ইন্ডিয়াতে নেপালে একটা মেশিনের একটা সেন্টার, যেখানে ভক্তপুর ক্যান্সার হসপিটাল, ওখানে কমিশনিং এক্সপার্ট হিসাবে ওখানে যায় এবং এটা কমিশনিং করে আসি। এটাও এই সাউথ এশিয়া সেন্টারের সাউথ এশিয়া সেন্টার মেডিকেল ক্যান্সার রিসার্চ সেন্টারের সৌজন্যে। তো এটাও একটা ভালো ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভ আসলে আমাদের মধ্যে ইন্টারনাল কোঅপারেশনটাকে সমৃদ্ধ করছে, এবং এই তারা অব্যাহত থাকলে এবং সাউথ কোঅপারেশন, এবং এই আশা করি যে সাউথ এশিয়া সেন্টার অফ মেডিকেল ক্যান্সার রিসার্চের সৌজন্যে এর মধ্যে এই আমাদের এই 8টা কান্ট্রির মধ্যে ভালো সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে এটা আরো সমৃদ্ধ হবে বলে আশা করি। এবং এটা আর কি, যে আমাদের এই রিজনের মানুষের মধ্যে ক্যান্সার পেশেন্ট এবং অন্যান্য ব্যাপারে এডুকেশন, ট্রেনিং এই খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাউথ এশিয়া সেন্টারের মাধ্যমে আমরা শুরু করেছি, এবং এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং কন্টিনিউ থাকবে, এটা আশাবাদ করি। আমার মেসেজ ধন্যবাদ ইসলাম সাহেব। এখন আমি এমনি জাস্ট একটা মেসেজ এসেছে যে ফিজিসিস্ট প্রমোদ যাদব, মেবি হি ইজ ফ্রম নেপাল, that he would like to give a message to know everyone that in 2007 Chandigarh have a separate physicist for diagnostic department. So we have seen that many one have taken this initiative. So just if we work together, this will be more strengthful, and it will be very meaningful. And we hope that because this webinar actually we are doing from different countries of South Asia regions, and we'll do more and more this type of programs. And we think that we will have some ideas from you also, and from the others people who are looking in this program, so we can have combinations of different areas, not only medical physicists in many areas, so we can have a change of our knowledge, our culture, our views, visions, and working capacity. So now I'm going to Mr. Tarujjaman. What about your thinking? That's what kind of message? Please give a message to our participants so that they can encourage, and they know that in Bangladesh, when we get very few students in these subjects, because everybody thinks that no job, because when there is any subject is new, so everyone is scared that if they can get job, then how will they live? So what is your message? Because you are also doing a great job and have a good responsibility for establishment as cancer center. Please. Okay, thank you, madam. আমি সবসময় একটা জিনিস বলে থাকি যে আমরা যদি মেডিকেল ফিজিক্স না পড়তাম বা মেডিকেল সাবজেক্ট না পড়তাম, তাহলে আমরা নিশ্চয় কোনো না কোনো সাবজেক্টে পড়তাম।
তো মেডিকেল ফিজিক্স পড়ার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা একটা স্পেশাল সাবজেক্টে গ্রাজুয়েট হচ্ছি, এট দ্য সেম টাইম অন্যান্য অপশন গুলো আমাদের কাছে সবসময় ওপেন থাকে। ফর এক্সাম্পল, পলিটিক্যাল সায়েন্সে পড়ে যদি একটা ছাত্র বাংলাদেশের সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে, ঠিক তেমনি মেডিকেল ফিজিক্স পড়েও একটা ছাত্র বা একটা ছাত্রী সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইন এডিশন তার জন্য যে সুবিধাটা হলো, সে একটা মেডিকেল ফিজিক্স পদে কিন্তু আবেদন করতে পারতেছে, যেটা না পারবে অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েট করলে। এই কারণে যারা বিশেষ করে বাংলাদেশে যারা এখন পড়াশোনা করতেছে মেডিকেল ফিজিক্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং এ, তাদেরকে বলবো যে কোনোভাবেই মানে ভীত হওয়ার কোনো কারণই নেই। আমরা তো একটা স্পেশাল সাবজেক্টে পড়াশোনা করতেছি, আমাদের জন্য আরো অন্যান্য সাবজেক্ট গুলো তো খোলা আছে। This is the first message. Second message is engage always yourself in learning. Because আমরা যদি আমাদের নলেজটাকে যদি কম্পিটিটিভ লেভেলে যদি না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কোথাও কোনো আমাদের পজিশনটাকে ধরে রাখতে পারবো না। ডে বাই ডে টেকনোলজি কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়। আজকে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, হোয়াইট পেপার, এটা হলো বায়োলজি গাইডেড রেডিয়েশন থেরাপি। বায়োলজি গাইডেড রেডিয়েশন থেরাপি কি? এটা একসাথে কি করতেছে, আমরা এর আগে কিন্তু এমআরআই গাইডেড আমরা অলরেডি পড়েছি। এখন যেটা বলতেছি পেট গাইডেড, দ্যাট মিন্স হচ্ছে পেট ইমেজও নিচ্ছে, দ্য সেন্টার ট্রিটমেন্টও হচ্ছে। তো এই যে টেকনোলজি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, এগুলোর সাথে আমাদের সবসময় পরিচিত হবে। নতুন যখন হাসপাতালগুলো হয়, তখন ম্যানেজার জানতে চায় যে আমাদের নলেজটা কতটুকু স্প্রেড, আমাদের নলেজটা শুধুমাত্র যেটুকু আমরা সিলেবাসের মধ্যে পড়েছি সেইটুকু, নাকি এর বাইরে আমাদের আরো কোনো ক্যাপাবিলিটি আছে হসপিটালটাকে রান করার জন্য। আমি প্রাইভেট ক্যান্সার হসপিটালের সিনিয়র মেডিকেল ফিজিশিয়ান হিসেবে আছি ঠিকই, কিন্তু আমি কিন্তু এই পুরো হসপিটালের কোঅর্ডিনেটর। দ্যাট মিনস এই হসপিটালটা পুরোটাই নির্ভর করতেছে, বা হসপিটাল যে তৈরি হচ্ছে পুরোটা আমার উপরেই, প্রত্যেকটা সেক্টরেই। দ্যাট মিনস হলো এই যে ম্যাটেরিয়াল সাপ্লাই চেইন যে আসতেছে, ম্যাটেরিয়ালস গুলো কিভাবে হাসপাতাল আছে, কোন ম্যাটেরিয়ালস কবে আসবে, কোন ম্যাটেরিয়ালস কোন মাসে কত তারিখে লাগবে, সেটাকেও আমাকে মেইনটেইন করতে হচ্ছে। দ্যাট মিনস এই হসপিটালের পুরো কর্ণধার হিসেবে আমি কিন্তু কাজ করতেছি। এটা একদিনে হয় নাই, এটা হয়েছে শুধুমাত্র যে আমি যে বিভিন্ন সেক্টরে যে আমার হয়তো টুকটাক একটু যে নলেজ ছিল, এই নলেজ গুলো যখন আমি শেয়ার করছি, তখন ম্যানেজমেন্ট হয়তো কনভিন্স হয়েছে যে তাকে যদি আমরা কোঅর্ডিনেটর করি, হসপিটালটা যদি দ্রুত হতে পারে। সেই সেন্স থেকে কিন্তু তারা আমাকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ দিয়েছে অফিসিয়ালি। এই জন্যই বলবো, আমি শুধু এই যে রেডিওথেরাপি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি না, আমি পুরো হসপিটাল ইকুইপমেন্ট ডিটেইলিং করতেছি। দ্যাট মিনস একটা হসপিটালে যে মডুলার ওটিটা হবে, এই মডুলার ওটিটা দেখতে কেমন হবে, এই মডুলার ওটিটা স্টিলের স্ট্রাকচারে হবে নাকি গ্লাসের স্ট্রাকচারে হবে, এখানকার যে পেন্ডেন্ট গুলো আছে সেই পেন্ডেন্ট গুলো কিরকম হলে সুবিধা হবে, পেন্ডেন্ট গুলো কোথায় হলে সুবিধা হবে, একটা ওটিতে লাইট কত টেবিল থেকে কত ডিস্টেন্সে থাকলে একজন হচ্ছে সার্জনের জন্য সুবিধা। এটা তো আমরা ফিজিসিস্ট, আমাদের জন্য আরো বেশি সুবিধা হচ্ছে ম্যানেজমেন্টকে কনভিন্স করা। আমরা তো ফিজিক্যাল ল গুলো জানি, আমরা ইনভার্স স্কয়ার ল জানি, আমরা যতটা না কনভিন্স করতে পারবো ম্যানেজমেন্টকে, ততটা কিন্তু অন্য সাবজেক্টে কনভিন্স করতে পারবে না। তো আমরা এই প্রিন্সিপাল গুলো জানি। তো আমরা যদি নিজেদেরকে সবসময় আপডেট করি, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের পজিশনটাকে কিন্তু হসপিটালে করতে পারি, যাতে ম্যানেজমেন্ট আমাদের কথা শুনে সেটার একটা নিজের স্কোপ তৈরি করে নেওয়া। ফর এক্সাম্পল, গতকালকে আমাদের টেকনোলজি আমরা 20 জন ভাই বোন নিয়েছি, ওখানে শুধু একজন ডাক্তার ছিলেন, একজন এইচআর ছিলেন, ফিজিশিয়ান হিসেবে আমি ছিলাম। এখানে কিন্তু ম্যানেজমেন্টের কোনো লোক ছিল না, কারণ তারা রিলাই করতেছে যে ফিজিশিয়ান আমরা নিয়েছি, সে অবশ্যই তার ডিপার্টমেন্টকে ভালো মতো স্মুথলি রান করার জন্য সে যে লোকগুলো নিবে, সে বেশি বেশি লোকগুলো নিবে। আর যেহেতু আমরা এখনো ডক্টর ডিপেন্ডেন্ট, আমাদের সাথে একজন ডক্টরকে নিতে হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু তারা আমাদের উপরে ডিপেন্ড করতেছে যে ডক্টর এবং পিসি যদি ভালো, তারা যদি কনভিন্স হয় তাদের পরবর্তী তাদেরকে নিয়ে কাজ, যাদেরকে নিয়ে কাজ করবে এই ম্যান পাওয়ার নিয়ে, তো আমাদের কোনো প্রবলেম নাই। তো এই স্পেসটা তৈরি করতে হবে, স্পেসটা তৈরি করতে হবে আমাদেরকে, আমাদের নলেজ দিয়ে, আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে। তো সেইটা এক্সপিরিয়েন্স আর নলেজ তো রাতারাতি হয় না, এটার জন্য পড়াশোনা করতে হয়। এই জন্য আমি সবসময় বলবো স্টাডি, এবং এই প্রতিনিয়ত যে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সময়ের সাথে Yes, thank you, Dr. Akhtaruzzaman. So just Mr. Paul, your Nepalese peoples, that what should you from behalf of Nepal Medical Physics Society and also on behalf of you, what is your message?
Thank you, ma'am. Actually, I agree with most of the ideas of how medical phases should be with Akhtar sir. Like a medical phases has to study continuously. Like he has to update with the new technology, and he has to give an input to the hospital and the department all the time regarding the change of technology and their impact in health. So the profession of a medical physics in hospital is quite different because it is not just a regular profession. Like because in most of the profession, people study in university and come and join, and the previous knowledge works. But for medical physicists, it is not like that. He or she has to take trainings, workshop, and he himself or herself should continuously study and utilize that uh, for the benefit of the patients. So the job of a medical physicist is quite challenging in this regard, as he or she has to operate all the time. Other important things I feel is like the communication skills and convincing people about different aspects of physics in medicine. That is another important thing we should think of. And there are actually a multitude of things that a medical physicist should think about. Like it is not just communication, not just scientific knowledge. It is about teaching you. So as Sir said, Zacharias sir said, like we should teach people about different aspects of radiations or physical principles, so that that may be helpful for them in safety and other regards. Not just that, like a medical physicist is also an administrative person. He has to know some kind of general administration also, because there are lots of paperwork, documentations, and other things he or she has to do. And like as medical physicist is a interdisciplinary kind of thing. Like he communicates with a different group of people. Sometimes it's an engineer, a doctor, an IT person, a manager, and when you purchase things with a vendor, like you should have a varieties of ideas and utilizing that for. And even more than that, like nowadays, like in our country, like new nuclear law has come. A nuclear law has come. Like you should work for preparing laws also. Like you give input for formulating new laws. You could give ideas about radiations and science and technology to the political people and administrators and planners also. That is another important thing a medical physicist could do. Yes. Another important thing is like awareness and all these things. Like actually, a medical physicist has to be a multidimensional person, apart from keeping himself very skillful and knowledgeable in his field of science. Yeah, yeah. So like all of us, let's do that, and let's do it in a Yes. co- in Okay. cooperation, and that helps Thank the you. people Thank in you. South Asia. Thank you, Mr. Thank Powder. Actually, you know that in coming 7th November is International Medical Physics Day. So these are the symbol where we can work together and we can give message to whole the people that what is our role and why we are needed and what are the things we should do. So here you are from many countries of South Asia. I will request everyone, maybe Mr. Dash also from Kolkata, because Kolkata has a similar cultures and everything like Bangladesh. So we can have some ideas how can we do celebrate our International Day of Medical Physics through with Nepal and any other more countries from South Asia. So we can have a good connection now through webinars or through student shares, through knowledge transfer. So this is the way we can develop our situations. So last I will request Professor Jakaria very briefly, you can give a message to all the participants very briefly. Thank you, Professor Jakaria. Thank you very much. We have now a very nice discussion. All the speaker give many ideas. When you just go to a summary, you can find everywhere. Everything is there. This is a good idea to celebrate the Medical Physics Day together.
I think it is a very good idea. Please do that in this November. Another discussion, and you actually invite representative for all 8 countries. Let's do that. Yeah, for 8 countries, and we discuss about the medical physics future and present status in this day. And I appreciate this one. Yeah. And the matches for the young generation, Dr. Akhtar has told, is gather knowledge, and you should show them that you are the expert. You are the expert, and Paudel also tells, we are the people. We should have many knowledge. Yeah, it is administrative. It is negotiation with the vendors. It is negotiation with the administration. It is work together with the radiotherapist. It is work together with the diagnostic. Even you should work with political person. So it is a position, is very strong position, and this position should be, you should identify with this, and you gather the knowledge. And I want to say the young generation, it is a very, it is a challenging subject. Yes, please come here and help the people. You can directly help the patient. And আমার নিজেরই, আমি যখন জার্মানিতে পড়াশোনা করতে গেলাম, তখন জাস্ট there is a Nobel Prize winner from America who was there, and he told the physicists do not work in the atom physics or atom bomb, come to medicine and work for the medicine. So I am very much touched with this discussion. It is a Max Delbrück. And at that time also medical physics is just not new, but still in the infant stage in Germany. I take this subject, medical physics. That was a challenge at that time for me. Now this challenge is a chance for me to help a little bit in the Bangladesh or South Asian region. I'm very happy that I'm not studied theoretical physics or something else. I have studied medical physics. I have served direct or indirect more than 50,000 patients in Germany. It's the life of a physicist. It's too much to help the humanity. So I appeal the young generation of South Asia, come to medical physics and do serve for our patient. That is my message. Thank you, sir. So we'll end our program within a few minutes. We are very happy to have with all the experts, Mr. Suresh Das, Mr. Anwarul Islam, Dr. Akhtaruzzaman, and Mr. Suresh Paudel. And many thanks, Professor Zakaria. All of you given your valuable time to us to provide to arrange this SCMPCR webinar. And this is not the end. We just started the webinar program. At least Corona pandemic have learned us, teach us that we can do something online, also face to face. Something is very better through online. So we cannot have so many participants when we arrange in face to face, but in online we have more than many participants. We can share our news and views. So I will ask the participants and your comments and your suggestion is very important. Also, I will request the speakers. So please think together how we can develop, because we have seen that there is a C-form, May-form, then African Society, E-form. So everywhere doing something collaborative work. Without collaborative work, we could not stand, and we could not go alone, which we have again learned through this COVID-19 pandemic. So global cooperation is very much mandatory for any kind of development. So thanks to again everyone, and also Mr. Jubairul Islam, who is our very staff and is the program officer who arrange all these things, contact with you and others, and manage the questionnaires and everything. So I thanks to all
Mr. Jubairul Islam, and also the SMPCR all members and all the speakers who have given your valuable time in this webinar. Thank you to you. Thank you. Thank you. Thank Thank you. you. Thank you, ma'am. Thank Thank you. Goodbye, good night, and whatever your time, maybe in Germany is the evening. So please take apology. So good afternoon and everything. Good night. Bye bye. Bye bye. Good night. Good night. Bye bye. Good night. কেমনে বাহার হয়েছে